ট্রেনেই পরিচয় হলো এক বয়স্ক ভদ্রমহিলার সাথে। বৃষ্টি বাদলের দিনে ট্রেন প্রায় ফাঁকা। গুটি কয়েক লোকজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এদিকে ওদিকে। আমার মুখোমুখি বসেছিলেন একজন বয়স্ক ভদ্রমহিলা। ভদ্রমহিলার দিকে তাকাতেই দেখি ওনার দু চোখের জল। নিজেকে আড়াল করার জন্য মুখটা জানলার দিকে রেখেছেন, আর কিছুক্ষণ ছাড়া ছাড়াই নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিচ্ছিলেন। কেন জানি না, ভদ্রমহিলার দিকে তাকাতেই আমার মনটা খারাপ হয়ে গেল। মায়ের বয়সী একজন মানুষ নীরবে কাঁদছেন। বুকের ভেতরটা যেন হু হু করে উঠল। তখনও পর্যন্ত জানি না উনি কেন কাঁদছেন। জানেন, এই কান্না বড় ছোঁয়াচে। অজান্তেই যেন আমার চোখের কোণটা চিকচিক করে উঠল। ভদ্রমহিলার বয়স কত হবে, 60 বা তার আশেপাশে। মুখের মধ্যে রয়েছে এক অদ্ভুত সরলতা। বুঝলাম হৃদয়ের গভীরে বয়ে বেড়াচ্ছেন এক নিদারুণ যন্ত্রণা। তা না হলে মানুষ কি আর শখে একাকী কাঁদে? বিষণ্ণতায় ভরা অমায়িক মুখখানা আমাকে আর স্থির থাকতে দিল না। কথা না বলে আর থাকতে পারলাম না। মনের ভিতর চাপা অস্থিরতাকে সরিয়ে ডাক দিলাম, মাসিমা। আমার এই ডাকের জন্য উনিও প্রস্তুত ছিলেন না। আমার দিকে তাকিয়ে তৎক্ষণাৎ চোখের জলটা আঁচলে মুছে নিয়ে মৃদু হেসে বললেন, কিছু বলছো বাবা? জিজ্ঞেস করলাম, যাবেন কোথায়? আমার এমন জিজ্ঞাসায় উনি শুধুই হাসলেন। উত্তর না দিয়ে উনি বরং পাল্টা প্রশ্ন করলেন, তুমি কোথায় যাবে? আমি পাঁশকুড়া যাব। জিজ্ঞেস করলাম বলে খারাপ ভাবলে বাবা? না না, খারাপ ভাবার কি আছে? আমিও তো আপনাকে জিজ্ঞেস করলাম। মেদিনীপুর যাবেন তো পাঁশকুড়া লোকালে উঠেছেন কেন? মেদিনীপুর লোকালেই তো যেতে পারতেন। এরপরেই মেদিনীপুর লোকাল ছিল তো। সেই তো আবার পাঁশকুড়া স্টেশনে নেমে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। খুব নরম সুরেই বললেন, জীবনের একটা সময়ের পর আর হিসেব নিকেশ করতে ইচ্ছে করে না। কোনটা সুবিধে হবে, কোনটায় অসুবিধে, তখন সব এক হয়ে যায়। কি যায় আসে বলো তো বাবা? শুনে বললাম, আপনার মনটা মনে হয় ভালো নেই। কাছের মানুষের থেকে দুঃখ পেয়েছেন নিশ্চয়। এমন কথা শুনে ভদ্রমহিলা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আবেগের বাঁধ ভেঙে আঁচল দিয়ে চোখ দুটো ঢেকে নিলেন। মিনিট খানেক পর চোখ মুছে নিয়ে বললেন, তুমিও ঠিক আমার ছেলের মতোই। আমার ছেলেও আমার মন খারাপ থাকলে ঠিক বুঝতে পারে। জানো বাবা, এই পৃথিবীতে দুঃখ বোঝার মতো আপনজন খুব কম। মনের কথাগুলো শোনার মতোও কেউ থাকে না। নিজেকে এখন অচল পয়সার মতো মনে হয়। অনেক দুঃখ নিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছি। এমন কথা শুনে একটু অবাকই হলাম। জিজ্ঞেস করলাম, বাড়ি ছেড়ে চলে এসেছেন মানে? কেন মাসিমা? কিছু যদি মনে না করেন আমাকে বলতে পারেন, নিজের ছেলের মতো ভেবে। খুব কাছের মানুষটাই যখন আমাকে আঘাত দিয়ে ফেলে তখন বুকটা ফেটে যায়। আমার নাকি নজর খারাপ, আমার দৃষ্টিতে নাকি সব ক্ষতি হয়ে যায়। জানো তো বাবা, এই বুকে অনেক ব্যথা জমে আছে। মাত্র 2 বছর হলো ছেলের বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ছেলে বৌমাকে নিয়ে আনন্দ করে জীবনের শেষ দিন কটা কাটাবো। না, তার হলো না। আমার কপালের দোষ। বৌমা কি আর পর? আমি আপন করতে চাইলেও আমাকে আপন করলো না। বৌমার কাছে সব থেকে অপছন্দের মানুষটা হলাম আমি। শাশুড়ি মানেই কি খারাপ? জিজ্ঞেস করলাম, বৌমার এমন আচরণের কারণ কি? দেখাশোনা করেই তো বিয়ে দিয়েছিলেন ছেলের। না বাবা, আমার ছেলে প্রেম করে বিয়ে করেছে। আমি হাসি মুখে সব কিছু মেনে নিয়েছি।
বৌমার খুশিতেই আমি খুশি। বৌমা চাই সে তার ইচ্ছে মতো সব কিছু করবে, তাতেও আমার কোনো আপত্তি নেই। প্রতিদিন 10:30 11টায় ঘুম থেকে ওঠে, তাতেও আমার অসুবিধে নেই। কিন্তু টুকটাক বাড়ির একটু আধটু কাজটাও তো করতে হবে। 2 বছর ছেলের বিয়ে হয়েছে, আমি রান্না বান্না সব করি। বৌমা আমাকে একদিনের জন্যও একটুও হেল্প করেনি। ছেলে অফিস যায় সকালে, তার টিফিন, সকালের খাওয়া দাওয়া সবটাই আমাকে দেখতে হয়। ছেলে বেরিয়ে যায় 8:30টায়। একা হাতে পেরে উঠি না। খারাপ লাগে বৌমা ঘরে থেকেও যখন একটু সহযোগিতা করে না। এখন কি সব রিলস ভিডিও হয়েছে, সেই সব করে ওপরের ঘরে বসে বসে। ওপরের ঘরেই থাকে, সে করুক, কিছু তো একটা নিয়ে থাকতে হবে। তার জগৎ নিয়ে সে আছে, কিন্তু সংসারের একজন মানুষের কিছু না কিছু দায়িত্ব থাকবেই। আমার ছেলে বৌমাকে একদিন বলল, মাকে একটু আধটু হেল্প করতেও তো পারো। বলল, তোমার মাকে হেল্প করার জন্য আমি এ বাড়িতে আসিনি। ছেলে কিছু বললেই বৌমা ভীষণ অশান্তি করে, থানা কোর্টের ভয় দেখায়। বিশ্বাস করো বাবা, থানা কোর্টকে ভীষণ ভয় পাই আমি। বৌমাকে একটা কথা বলার সাহস পর্যন্ত আমার হয় না। মা বাবা কি সন্তানকে শাসন করতে পারে না? আমার সে ক্ষমতাও নেই। কাছে বাপের বাড়ি বলে সপ্তাহে 2-3 দিন সেখানে যাই, সে যেতে পারে। বাবা মায়ের কাছে এতে আর অসুবিধে কোথায়? সেদিন শুধু বলেছি, বৌমা শরীরটা আজ ভালো নেই আমার, রাতের রান্নাটুকু একটু করে নিও। বলল, কোন দিন শরীর ভালো থাকে আপনার? আমাকে রিলস বানাতে হবে, ওখান থেকে দুটো ইনকাম করি। আপনার মতো তো আর বেকার নই, 1 টাকাও তো ইনকাম করতে পারেন না। শুনে আমি বললাম, কী সব বলছো বৌমা? রিলস বানাতে গিয়ে তুমি রিয়াল লাইফকে ভুলে যাচ্ছ। আমি আপনার টাকা খাই না পড়ি, আপনার কোনো কিছু নিয়েও আমি বসে নেই। আপনি বরং আমার বরের টাকায় বসে বসে খাচ্ছেন আর জ্ঞানের কথা বলে যাচ্ছেন। এদিকে রান্না করতে গেলেই আপনার শরীর খারাপ, বাহানা ভালোই দিতে পারেন। আপনার মতো মানুষ বলেই এই সব কথা বলে। বিশ্বাস করো বাবা, এই সব কথাগুলো শুনে মনে হলো এই বুকে কেউ যেন সজোরে আঘাত করলো। এই বয়সে এসে আর কতটুকুই বা খাই? জিজ্ঞেস করলাম, বৌমা তুমি খাওয়ার খোটা দিলে? বলল, ঠিক কথাই বলেছি। আমার বর ভালো মানুষ বলে আপনি এ যাত্রায় বেঁচে গেলেন। আপনার মতো বিষ গাছ যতদিন বেঁচে থাকবে ততদিন সকলের অসুবিধে। আর ইচ্ছে হলো না থাকতে। ছেলেকে এত কথা জানালে ছেলে বৌমাকে জিজ্ঞেস করবে, তাতে আরও অশান্তি বাড়বে। আমার ছেলেটা শান্তিতে থাকতে পারবে না, থানা কোর্টের ভয় দেখাবে। তার থেকে বরং শান্তি ভালো। আমি চাই ছেলেটা অন্তত শান্তিতে থাক। ছেলেকে শুধু বলেছি, তোর পিসির বাড়িতে গিয়ে কদিন থাকবো। আমার 2 ননদ, আমাকে খুব ভালোবাসে ওরা। ননদের ছেলে মানে আমার ভাগ্নে আমাকে বলেছে, তুমি সারা জীবন আমার কাছে থেকে যাও। আজ থেকে আমি ননদের বাড়িতেই থাকবো, শুধু আমার ছেলের ভালো চেয়ে। ছেলে অফিস বেরিয়ে যাওয়ার পর আমি বেরিয়ে এসেছি। বৌমাকে শুধু একটা কথাই বলে এসেছি, তুমি ঠিকই বলেছ, তুমি আমার খাও না, তুমি আমার পরও না। কিন্তু তুমি যদি বলো কিছু নিয়ে বসে থাকার কথা, তাহলে আমি বলি, আমার সব থেকে দামি জিনিসটা তোমার কাছে রইল, তার খেয়াল রেখো, তার যত্ন করো। ভদ্রমহিলা কথাগুলো বলছেন আর চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছে। খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নেই। এই বয়সে এসে এত দুঃখ বুকে নিয়ে ঘর ছেড়ে এসেছেন, তাকে আমি কী বা বলতে পারি? তবে এটা আমার বিশ্বাস, চোখের জলের প্রতিটি ফোঁটার একদিন সব হিসেব হবে। বুঝি না এরা বিয়ে কেন করে, সংসারের বন্ধনে নিজেকে কেন জড়ায়।
ওপর থেকে সেজে গুজে ঝাঁ চকচকে রিলস বানাচ্ছে, আর রিয়াল লাইফে ঠিক উল্টো রূপটা দেখাচ্ছে। একটা প্রশ্ন মনে থেকেই যায়, অমন একটা বিষ গাছের ফল হিসেবে ভালো মানুষ কিভাবে আসে? বিষ গাছে তো বিষ ফলই জন্ম নেবে, তাই না? তাহলে কি গাছটাই ভালো?